আমন্ত্রণ জানাচ্ছি দ্য ক্রিকেট শোতে এই মুহূর্তে ফ্রি হিট সেগমেন্ট, যেখানে আপনাদের পাঠানো কমেন্টস থেকে আমরা আসলে প্রশ্ন নিচ্ছি এবং সেই প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব অথবা আপনাদের সাথে ইন্টারঅ্যাক্ট করার চেষ্টা করব। প্রশ্নের উত্তর দেওয়ার চাইতে আসলে এটাকে আমরা কনসিডার করি আপনারা বিভিন্ন জিনিস আমাদের সঙ্গে শেয়ার করেন এবং আপনাদের সাথে সেই বিষয়টা নিয়ে আমরা আসলে আড্ডা দিই বা কথা বলি, এটা মনে হয় বলাটা বেটার। মোহাম্মদ শফি যে কমেন্টসগুলো আমরা সিলেক্ট করেছি বা প্রডিউসার যেই কমেন্টসগুলো আমাদেরকে পাঠিয়েছেন, তার মধ্যে মোহাম্মদ শফি তিনি বলছেন যে সাকিব আল হাসান পাকিস্তান সিরিজে ফিরছেন, এটা কত ভাগ নিশ্চিত? এটা নিয়ে তো সবচেয়ে বেশি কথা হচ্ছে এখন। সবচেয়ে বেশি কথা হচ্ছে, কিন্তু এই ধরনের কোনো কথা কি সাকিব এখনো বলেছেন? সাকিবের কাছ থেকে আসেনি, সাকিবের কাছে কিন্তু কোনো কথা আসেনি, শুধু ছবি এসছে হি ইজ টেকিং প্রিপারেশন। প্রিপারেশন তো তিনি সবসময় নিচ্ছে, কারণ তিনি তো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলছেনই, তো তাকে তো ফিট থাকতেই হবে। এখন কথা হচ্ছে যে সিরিজটা কবে? মার্চের 11 তারিখ, মানে আর 20 দিন বাকি আছে। এখনো পর্যন্ত গভর্নমেন্টের তরফ থেকে এই ধরনের কোনো কথাবার্তা আমরা শুনিনি। নতুন গভর্নমেন্টের তরফ থেকে ক্রীড়া প্রতিমন্ত্রী তিনি চান যে সাকিব ফিরুক, বোর্ডের কর্তারাও এখন চান সাকিব ফিরুক, কিন্তু সাকিব এই ধরনের কথা এখনো বলেননি। তো যতদিন সাকিব নিজে না বলছেন ততদিন তো আপনি বলতে পারেন না যে পাকিস্তান সিরিজে তিনি থাকছেন। এবং যখন আসিফ আকবর বা বোর্ডের পরিচালকরা এই বিষয়ে কথা বলেছেন যে সাকিবের ফর্ম ফিটনেসও তো আসলে বিবেচনা করতে হবে। এখন আপনি ফিটনেস বিবেচনা করতে পারেন ফিটনেস টেস্ট নিয়ে, ফর্মটা কীভাবে বিবেচনা করবেন? সাকিব শেষ ওয়ানডে ম্যাচ কোথায় খেলেছেন, কবে খেলেছেন, আপনি কি বলতে পারবেন? আমি বলতে পারবো না, কারণ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট তো T20 হয় বা T10 হয়। 50 ওভারের ম্যাচ তো সাকিব আমার মনে পড়ে না যে গেল 1.5-2 বছরে কোনো খেলেছেন। তাহলে কিসের ভিত্তিতে আপনি তাকে পাকিস্তান সিরিজে রাখবেন? যদি পাকিস্তান সিরিজ তাকে খেলতে হতো, তাকে এই বিসিএলটা সম্ভবত খেলতে হতো, যেহেতু বিসিএল খেলছেন না। আমার কাছে যতটুকু না ফর্মের বিষয়, তার চাইতে একটু ইমোশনাল বিষয় এখানে জড়িত। কারণ রিসেন্ট হচ্ছে বোর্ডের যাদেরকে কথা বলতে দেখলাম এবং ইনক্লুডিং হচ্ছে ক্রীড়া প্রতিমন্ত্রী, সেই জায়গা থেকে একটা বিষয় এসছে যে সাকিব আল হাসান দেশকে ক্রিকেটে, মানে ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে তারা বলেছেন যে ক্রিকেটার সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটকে যতটুকু দিয়েছেন সেই জায়গা থেকে তিনি ডিজার্ভ করেন বাংলাদেশের মাটিতে এরকম একজন লেজেন্ড ক্রিকেটার, তিনি দেশের মাটি থেকে অন্তত বিদায়টা যেন রিসিভ করতে পারেন। তো ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো জটিলতা ছিল না, কিন্তু তাদের কাছে গভর্নমেন্টের অ্যাঙ্গেল থেকে কিছু কেস ফাইলিংয়ের পেপারস তাদের কাছে ছিল, যে কারণে সিলেকশনের জন্য হি ওয়াজ নট অ্যাভেলেবল। এবং সেই জায়গাগুলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে অলরেডি আমি যতটুকু জানি সেগুলোকে মিনিস্ট্রিতে ফরওয়ার্ড করা হয়েছে, অ্যাড্রেস করা হয়েছে এবং সেগুলোকে ফরওয়ার্ড করা হয়েছে টু টেক দ্য ডিসিশনস অর টু টেক দ্য নেসেসারি স্টেপস সো দ্যাট এই জায়গাগুলো নাল অ্যান্ড ভয়েড হয়ে যায় অ্যান্ড আইনগতভাবে তিনি যাতে এয়ারপোর্টে পা রাখার পর ফ্রি থাকেন, তাকে অন্তত আইন শৃঙ্খলা বাহিনী যেন ওইটার জেরে চার্জ করতে না পারেন যে ইউ আর আন্ডার অ্যারেস্ট। ওই জায়গাটা যেতে এই নিয়ে কাজ হচ্ছে, এইটা নিয়ে কাজ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং এই জায়গা থেকে ক্রিকেট বোর্ডের ডিরেক্টররা কিন্তু এই স্টেটমেন্টটা দিয়েছেন সো ফার, আমরা অতটুকু জানি। তো যেহেতু তার কাগজপত্র নিয়ে মুভ হচ্ছে, সো আপনি ধরে নিতে পারেন যে এই জায়গাটা সাকিব আল হাসানের সাথে কথা না বলে নিশ্চয়ই হচ্ছে না। ওকে, বোর্ড টু সাকিব অথবা ক্রীড়া প্রতিমন্ত্রী টু সাকিব অথবা গভর্নমেন্ট টু সাকিব, ডেফিনেটলি না হয় তার কেসে আমি যদি খেলার কথা নাই বলি, আমাকে নিয়ে আমার কাগজপত্রগুলো, কেসের কাগজপত্র কেন গভর্নমেন্টের কাছে যাবে আর গভর্নমেন্ট কেন সেগুলোকে ক্লিয়ার করে আমাকে আসার মতো রাস্তা তৈরি করে দিবেন? সো ইট মিনস তার সাথে গভর্নমেন্টের কথা হয়েছে অ্যান্ড হি ইজ টেকিং দ্য প্রিপারেশন। তো তিনি যে আসলে বাংলাদেশে এসে তিনি যে ওয়ানডে ফরম্যাটটাকে কন্টিনিউ করে যাবেন ব্যাপারটা তা না, আসলে ইঙ্গিতটা হচ্ছে বাংলাদেশের মাটিতে আসা, রাইট, একটা সিরিজ খেলা এবং একটা সিরিজ থেকে হয়তো বা এই ফরম্যাটটাকে বিদায় জানানো, ব্যাপারটা এরকম হতে পারে অ্যান্ড ফলোড বাই আদার ফরম্যাটসও আছে। সো দেখা যাক। সো এখন আলটিমেটলি আপনি যেটা বললেন সাকিব আল হাসান, তার কাছ থেকে আমরা কোনো স্টেটমেন্ট এখনো পর্যন্ত পাইনি। তার মানে হচ্ছে আপনি যদি সাম আপ করতে চান, বিসিবি এটা নিয়ে কাজ করছে গভর্নমেন্টের সাথে, সাকিবের সাথে কথা না বলে তো আর গভর্নমেন্টের সাথে এই বিষয়টা নিয়ে বিসিবি কাজ করছে না, করার কথা না। এবং আমরা যেটা ভাবছিলাম যে 2027 বিশ্বকাপ বা তার ফর্ম ওগুলা খুব বেশি ভাইটাল হবে না যদি তিনি শুধুমাত্র বিদায়ী ম্যাচটা খেলেন, তাই তো? অ্যাবসলিউটলি। যদিও তাকে নিয়ে একটু উচ্চাভিলাষী কমেন্টই করা হয়েছে যে তিনি বিভিন্ন জায়গাতে ফ্র্যাঞ্চাইজি খেলে বেড়াচ্ছেন, সেখানে কেমন পারফর্ম করছেন সেগুলো আমরা দেখতে পাচ্ছি, এই টাইপের কমেন্টও আমরা দেখেছি বোর্ড কর্তাদের কাছ থেকে।
মানে কারো কারো কাছ থেকে তারা বিলিভ করেন যে ইফ হি ওয়ান্টস হি ক্যান অলসো প্লে ইন 2027। সো এইটা ডিপেন্ড করবে আপনি যেটা বললেন যে কোচিং স্টাফদের কাছে আসার পরে ফিটনেস স্টেমিনা সবকিছু মিলে ফর্ম বিবেচনা, কারণ সিলেক্টররা তো ইমোশনালি তাকে 27 পর্যন্ত ক্যারি করবে না। সো ইমোশনাল জায়গা থেকে হয়তো আপনি তাকে দেশের মাটিতে বিদায়ী ম্যাচ খেলার জন্য সুযোগ করে দিতে পারেন, বাট ওটা করবে কিনা ওটা আই এম নট শিওর। বাট সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হবে অন্তত সাকিব আল হাসানের ক্ষেত্রে তার দেশে ফেরা এবং দেশের মাটি থেকে বিদায় নিতে পারা। সো পরের কমেন্টটা ওয়াজি, তিনি বলেছেন আচ্ছা বিসিএল এর ম্যাচ লাইভ কিভাবে দেখবো? বিসিএল এর ম্যাচ এখন পর্যন্ত বিসিবির তরফ থেকে কোনো ধরনের নির্দেশনা আসেনি যেটা ব্রডকাস্টিংটা কিভাবে হচ্ছে, এবং আপনি বিসিবির যে অফিসিয়াল ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল আছে সেখানে আপনি দেখতে পারবেন কিনা। হ্যাঁ, টি স্পোর্টসের ফাইনালটা দেখানোর একটা সম্ভাবনা আছে বা সেই ধরনের কথাবার্তা হচ্ছে। এখনও 2 দিন বাকি আছে, এখনও আসলে প্রপার অ্যান্সার এটার নাই যে এটা আপনি কোথায় দেখতে পারবেন। সম্ভবত গ্রুপ পর্বের ম্যাচগুলো আপনি বিসিবির ইউটিউব বা ফেসবুকে দেখতে পারবেন, যেভাবে আপনি হয়তো ডিপিএল দেখতেন বা ঘরোয়া ক্রিকেটগুলো দেখতেন, এবং ফাইনালটা টি স্পোর্টসের পর্দায় লাইভ হওয়ার সম্ভাবনাটাই বেশি এখন পর্যন্ত এই খবর। তবে বিসিএল শুরুতে এখনও 2 দিন বাকি আছে, লং টাইম হয়তো আপনি বলতে পারবেন না যে খুব বেশি সময় বাকি আছে, তবে এখন পর্যন্ত এটাই আপডেট। মানে দর্শকদের এন্ড থেকে কি, যেমন অদম্য বাংলাদেশের মানে যে খেলাগুলো টি স্পোর্টস ব্রডকাস্ট করেছে, যে কোয়ালিটি প্রোডাকশন টি স্পোর্টস করেছে, সেই জায়গা থেকে দর্শকদের কিন্তু এই মুহূর্তে আসলে একটু প্রত্যাশা বেড়েছে। আপনি যদি রিসেন্ট টি স্পোর্টসের বিভিন্ন পোস্টে কমেন্টসগুলো দেখেন, যারা ক্রিকেট প্রেমী আছে তারা সবাই কিন্তু এই কমেন্টটাই করছে যে বিসিএলটা টি স্পোর্টসের পর্দায় দেখতে চাই। এটা একটা ডিমান্ড, বিসিএলটা কম্পিটিটিভ একটা টুর্নামেন্ট হবে, কোনো সন্দেহ নাই ওই জায়গায়। আপনি নর্থ ইস্ট, সেন্ট্রাল, সাউথে ভাগ হয়ে খেলছেন, দেশের সেরা ক্রিকেটারদের নিয়েই আসলে স্কোয়াডগুলো গড়া হয়েছে। এবং আমরা আগের সাথে আলোচনা করছিলাম যে আলিস কেন দল পাননি, আলফাত কেন দল পাননি, বা নির্বাচকদেরও এই প্রশ্নগুলোর উত্তর দিতে হচ্ছে যে সেরা 50-60 জন ক্রিকেটারকেই 4টা দলে ভাগ করে দেওয়া হয়েছে, এবং আপনি একটা কম্পিটিটিভ টুর্নামেন্ট দেখতে পারবেন। অদম্যতে আমরা দেখেছি একটা দলে জাতীয় দলের ক্রিকেটার খেলেছে, একটা দলে এ দল, একটা দলে এইচপি দল। তখন আপনি বুঝতে পারছিলেন যে জাতীয় দলটা একটু এগিয়ে থাকবে, এইচপি হয়তো একেবারে 3য় স্থানে থাকবে, 2য় স্থানে হয়তো এ দল থাকবে, এ দলের কাছে আবার জাতীয় দল হেরেছে, কম্পিটিশন ওই জায়গায় হয়েছে। আর এখানে কিন্তু বিভিন্ন স্লটে আসলে ভাগ করে দেওয়া হয়েছে ক্রিকেটারদের, সেক্ষেত্রে কম্পিটিশনটা আরও জমজমাট হওয়ার কথা। টি স্পোর্টস কিন্তু দর্শকদেরকে একটা জিনিস বুঝিয়ে দিয়েছে যে ক্রিকেটের সম্প্রচারটা কত সুন্দর করা যায়, কত চাকচিক্যময় করা যায় এবং কতটা ইন্টারন্যাশনাল ফ্লেভারের কাছাকাছি করা যায়। যেমন অদম্য বাংলাদেশের যেই ব্রডকাস্টিং ছিল সেটা আপনি দেখে এটাকে আপনি বিপিএল এর সাথে কম্পেয়ার করতে পারবেন, কারণ সেখানেও 26টা ক্যামেরা ইউজ হয়েছে। সো বিপিএল এর ক্ষেত্রে আমরা দেখি যে এরকম 22টা, 24টা, 26টা ক্যামেরা ইউজ হয়। সো অদম্য বাংলাদেশে টি স্পোর্টস 26টা ক্যামেরা ইউজ করেছে, এবং সেখানে প্রোডাকশন আপনি দেখেন টস থেকে শুরু করে, প্রেজেন্টেশন থেকে শুরু করে, কমেন্ট্রি থেকে শুরু করে, এভরিথিং ওয়াজ আপ টু দ্য মার্ক অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য স্ট্যান্ডার্ড অফ ইন্টারন্যাশনাল কমেন্ট্রি। সো ওই জায়গাটা মেনটেন করে কিন্তু দর্শকদের কাছে প্রত্যাশাটা টি স্পোর্টসই বাড়িয়ে দিয়েছে। দ্যাটস ওয়াই দর্শকদের আমরা দেখি বিভিন্ন সিরিজ হলে বা বিভিন্ন টুর্নামেন্ট হলে টি স্পোর্টস কেন দেখায় না, মানে হচ্ছে এটা টি স্পোর্টসের জন্য একটা কমপ্লিমেন্ট, আবার একটা চাপও, প্রত্যাশার চাপও যে টি স্পোর্টসের কাছে দর্শকরা আশা করে। সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস টু অল অফ ইউ যারা টি স্পোর্টসকে এই ভালোবাসায় সিক্ত করেন। পরের প্রশ্ন, কারণ আমাদের প্রশ্ন নাফিস, তিনি বলেছেন আপনাদের কি মনে হয় না যে নেপাল, আমেরিকা, নেদারল্যান্ডসের ক্রিকেটে বাংলাদেশ থেকে এগিয়ে গেছে? নেপাল, তারপর হচ্ছে আমেরিকা, তারপর হচ্ছে নেদারল্যান্ডস, এই দেশগুলোর ক্রিকেট বাংলাদেশের চাইতে এগিয়ে গেছে। এটা আপনি এখানে যদি নেপালের সাথে বাংলাদেশ 5টা ম্যাচ খেলে, আপনি নিশ্চিত করে বলতে পারেন বাংলাদেশ 3টা ম্যাচ জিতবে। একইভাবে আপনি যদি ইউএস এর সাথে 5টা ম্যাচ খেলেন, আপনি নিশ্চিত করে বলতে পারেন বাংলাদেশ 3টা ম্যাচ জিতবে। আপনি নেদারল্যান্ডসের সাথেও একই কথা বলতে পারবেন। যখন আপনি 3টা দলের নাম নিয়েছেন, 3টা দলের সাথেই বাংলাদেশ যদি একটা সিরিজ খেলে, পূর্ণাঙ্গ সিরিজ 5 ম্যাচের, সেখানে 3টা জেতে বা 3 ম্যাচের মধ্যে 2টা জিতে, সেক্ষেত্রে আপনি বলতে পারবেন না ওই দেশের ক্রিকেট বাংলাদেশের চেয়ে এগিয়ে গেছে। বাংলাদেশের ক্রিকেটকে আপনি এখন পিছিয়ে রাখছেন কোন তুলনায়? ভারত যেভাবে এগিয়েছে সেভাবে আপনি এগোতে পারেননি। পাকিস্তানকে বাংলাদেশ এখন যথেষ্ট ফাইট দেয়, শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ এখন হরহামেশা যেতে, ভারত অনেকখানি এগিয়ে গেছে, বা অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের, সাউথ আফ্রিকার খেলার মান অনেকখানি বেড়ে গেছে, বা মডার্ন ক্রিকেটটাকে তারা যেভাবে রপ্ত করেছে পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ সেভাবে পারেনি। কিন্তু এর মানে এই না যে আপনি নেদারল্যান্ডস, ইউএসএ বা নেপালের ক্রিকেটকে বাংলাদেশের ক্রিকেটের চেয়ে এগিয়ে রাখবেন এবং বাংলাদেশের ক্রিকেটকে পিছিয়ে রাখবেন। এবং এই জায়গা থেকে আমার কাছে মনে হয় দর্শকদের সাথে একটা বিষয় জাস্ট একটু অ্যাড করতে চাই
যে এগিয়ে যাওয়া পিছিয়ে যাওয়া এই জায়গাটা কিন্তু নট ডিপেন্ড, মানে একটা ম্যাচে আপনি কি করলেন বা একটা ম্যাচে আরেকটা দল কি করলো, সেখানে আমি যে 5 ম্যাচের কথা বললাম, আই বেগ ইউ পার্ডন। সো ওই জায়গা থেকে মানে এটা ডিপেন্ড করে আসলে একটা দেশের ইনফ্রাস্ট্রাকচার কতটুকু রেডি হলো, রাদার দ্যান আপনি যদি বাংলাদেশের সাথে আফগানিস্তানের ক্রিকেটের তুলনা করেন এবং যদি বলেন যে আফগানিস্তান অনেক দূর এগিয়ে গেছে, আই উইল সে ইয়েস। কারণ তারা তাদের ইনফ্রাস্ট্রাকচার, তাদের যুদ্ধ বিধ্বস্ত দেশে তারা যেভাবে তাদের ডোমেস্টিক সার্কিটের ইনফ্রাস্ট্রাকচারটাকে রেডি একটা রেখেছে, শহর কেন্দ্রিক না, হ্যাঁ, এবং সেখানে তাদের দর্শকদের উপস্থিতি যেটা আমরা দেখি, এবং তারা তাদের একাডেমি দর্শক উপস্থিতিতে নেপাল বাংলাদেশের চেয়ে এগিয়েছে, এগিয়ে আছে। এবং আফগানিস্তান যেভাবে আপনার বিভিন্ন একাডেমিগুলোকে বিল্ড করছে, বিভিন্ন একাডেমি থেকে যে ধরনের লেগ স্পিনার বের হচ্ছে বা বিভিন্ন আপনার পাইপলাইনে যা দরকার, পেসার বলেন, টপ অর্ডার ব্যাটার বলেন, উইকেট কিপার ব্যাটার বলেন, অলরাউন্ডার বলেন, সো ওই যে সাপ্লাইগুলো যে আসা, এটাকে আপনি কম্পেয়ার করবেন এগিয়ে গেল না পিছিয়ে গেল। সো বাংলাদেশ ইন টার্মস অফ দ্যাট কম্প্যারিজন বাংলাদেশ পিছিয়ে আছে, বাট এইটা নিয়ে কারেন্ট বোর্ড দে আর ওয়ার্কিং, স্পেশালি আমিনুল ইসলাম বুলবুল দ্য প্রেসিডেন্ট, যিনি আসলে আইসিসির সঙ্গে ক্রিকেট ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেছেন, তিনি এই জায়গাগুলোতে ফোকাস করতে চান। অথবা আমরা যদি সামষ্টিকভাবে বলি, এই বোর্ড এটাকে ব্যাপারে আমরা তাদের কাছ থেকে অনেক কিছু শুনেছি। সো এগুলো এখন ইমপ্লিমেন্টেড আমরা দেখতে চাই। যে রিজিওনাল ক্রিকেট নিয়ে আমরা অনেক কিছু শুনলাম, বাট আমরা এখন সেটাকে ইমপ্লিমেন্টেড দেখতে চাই। আমরা প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা বিভাগে আমরা কম্পিটিটিভ ক্রিকেট দেখতে চাই। ঢাকায় কি হচ্ছে না হচ্ছে ডাজন্ট ম্যাটার, প্রত্যেকটা বিভাগের ক্রিকেট ওকে আছে কিনা, সেখানকার সব ধরনের কম্পিটিশন ওকে আছে কিনা, সেখানে বিসিএল হচ্ছে কিনা, সেখানে এনসিএল হচ্ছে কিনা, আপনি ওইগুলো যদি ওকে থাকে তখন আপনার প্লেয়ার হাতড়াতে হবে না, প্লেয়ার অটোমেটিক বের হবে। সো ওই জায়গাতে খুঁজতে হবে যে কে আগালো আর কে পিছালো, মানে ওই জায়গাতে আপনি যদি কম্পেয়ার করেন আমরা অবশ্যই পিছিয়ে আছি। এবং আরেকটা কথা আসলে এখানে বলতে হবে, আপনি ইউএস এর কথা বলছিলেন, ইউএসএ দলটা তাদের যেই লাইফস্টাইল বা তাদের ওখানে জীবনযাত্রার যেই মান, সেটার উপর ভিত্তি করে বিভিন্ন দেশ থেকে যে প্লেয়াররা দেরকে আকৃষ্ট করছে তাদের নিয়েই করা হয়েছে। সেখানে কিন্তু প্রপার আমেরিকান সিটিজেনদের অংশগ্রহণ নাই। ওই জায়গায় আপনি ইউএস এর সাথে বাংলাদেশের তুলনা করতে পারেন। এবং নেদারল্যান্ডসের ক্রিকেটের ক্রিকেটাররা এর আগে হরহামেশা কাউন্টিতে সুযোগ পেত, এখন সংখ্যাটা আগের তুলনায় কমে এসেছে। তো সেই জায়গায়ও আপনি নেদারল্যান্ডসকে এগিয়ে রাখতে পারেন না। তো আপনি যেটা বলেন ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে বা ক্রিকেটারদের গুণগত মানের দিক থেকেও আমার কাছে মনে হয় যে এখনো বাংলাদেশ নেপাল, ইউএসএ বা নেদারল্যান্ডসের ক্রিকেটের চেয়ে অনেকখানি আসলে এগিয়ে আছে। মুভিং টু দ্য নেক্সট কমেন্ট, ফাহিম ফয়সাল তিনি লিখেছেন, ওয়াজ ইট এ মিস্টেক নট টু প্লে ইন টি20 ওয়ার্ল্ড কাপ? ইট ডিপেন্ডস। এটা আসলে আপেক্ষিক একটা ব্যাপার। আপেক্ষিক, এটার উত্তর আপনার কাছে একরকম, আমার কাছে একরকম, সিদ্ধান্তটা যারা প্লেয়ারদের নিয়েছেন কাছে একরকম, বোর্ডের কাছে একরকম, গভর্নমেন্টের কাছে একরকম, আইসিসির কাছে আরেকরকম। আইসিসির কাছে একরকম। তবে আইসিসি যে বাংলাদেশে আসলো, যে টিমটা এসে যে তারা বাংলাদেশকে ধরেন, তারা বাংলাদেশে যখন আসলো তখন আপনি কি আশা করেছিলেন? বাংলাদেশ যে জায়গাটাতে প্রবলেম ফেস করছে সেখানে তারা এক্সট্রা কিছু মেজার নিয়েছে, সেটা আপনাকে বলবে, আপনাকে জানাবে। সো তারা এসে তো সেই ওই প্রত্যেকটা দলকে যে গদ দেয় সেটাই আপনাকে তারা প্রপোজাল দিয়ে গেল। সো ওই জায়গাটাতে একটু হতাশার ছিল। বাংলাদেশ কিন্তু অন্য আরেকটা ভেন্যু পেতে পারতো যদি আইসিসির ওই টিমটার কাছ থেকে ওরকম কোনো কিছু আসতো। এটা আসলে ইন্ডিয়া হ্যাপেন্ড হতে দেয়নি যে এক্সট্রা কোনো মেজার বাংলাদেশের জন্য নেওয়া হবে বা তাদের ভেন্যুটাকে শিফট করে দেওয়া হবে বা গ্রুপে একটা সোয়াপ হবে, একটু ফোর্স করা। সো ওই জায়গা থেকে ইন্ডিয়া এটা নেয়নি, কারণ তারা মনে করেছে তারা যদি একবার সেটা করে এটা ভবিষ্যতে তাদের উপর আরো অনেকে করতে পারে। এই ছড়িটা শুধুমাত্র তারাই করতে চায়, ঘুরাতে চায়, এটা অন্য কারো হাতে দিতে চায় না। সো সেই জায়গা থেকে কিন্তু বাংলাদেশের খেলার সম্ভাবনা ছিল। আমার কাছে পার্সোনালি মনে হয় যে আমরা যখন প্রথমে এই তথ্যটা শুনি যে মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স থেকে ছেড়ে দেওয়া হয়েছে, নিরাপত্তার কারণটা সরাসরি বলা হয়নি, তবে আমরা ধরে নিয়েছিলাম এটা নিরাপত্তার কারণে, এবং আসলেও সেটা নিরাপত্তার কারণে যে মুস্তাফিজ তখন গেলে মব হতে পারে। ওকে ফাইন, তখন আমি তো এই দাবি করবই যে আপনি যখন একজন ক্রিকেটারকে নিরাপত্তা দিতে পারছেন না, আমার পুরো দলকে তো আপনি নিরাপত্তা দিতে পারবেন না। সো আমাদের খেলাগুলো ইন্ডিয়ার বাইরে দেওয়া হোক, মানে শ্রীলঙ্কায় দেওয়া হোক। অবভিয়াসলি ভারতকে আমরা দেখেছি পাকিস্তানে না যেতে, পাকিস্তানকে দেখেছি ভারতে না যেতে, এবং এখনকার পলিটিক্যাল সিচুয়েশনে যে ধরনের রাজনৈতিক অবস্থা বিরাজ করছে সেখানে বাংলাদেশের এই দাবিটা খুবই যৌক্তিক ছিল। ঘটনাটা হয়ে গেছে অন্য জায়গাতে। ইন্ডিয়া জিনিসটাকে নিয়েছে এমনভাবে যে আমি যদি বাংলাদেশের খেলা এখন শ্রীলঙ্কায় পাঠিয়ে দিই, বিশ্বর কাছে বার্তা যাবে যে ইন্ডিয়া ইজ নট সেফ ফর ক্রিকেট।
এটা তাদের হাতে ঘা লেগেছে। এবং তারা ক্রিকেটে যে পরিমাণ রাজত্ব বিস্তার করে বা তাদের যে আধিপত্য, ওই জায়গায় দাঁড়িয়ে থেকে তারা এটা মেনে নিত না। এবং বাংলাদেশ যখন শুরুতেই এই দাবি জানিয়েছে এবং পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছে যে ইটস নট ইন্ডিয়া, ইন্ডিয়া হতেই পারে না, ইন্ডিয়া তখন ওই জায়গায় চলে গেছে না, ইন্ডিয়ার বাইরেও বাংলাদেশের খেলা হতে দেওয়া যাবে না। আমরা জানি মাঝখানে বিভিন্ন নাম এসছে যাদের সাথে সোয়াপ করার কথা ছিল, আবার 1 মাসের মধ্যে আপনি হয়তো চাইলেও পুরো খেলাগুলো শ্রীলঙ্কায় নিতে পারতেন না। ইটস বিকজ কোহোস্ট শ্রীলঙ্কা, ইন্ডিয়া মূল আয়োজক, ইন্ডিয়ার গ্রুপের খেলাও ইন্ডিয়াকে একটা কলম্বোতে খেলতে হয়েছে এবং 2টা গ্রুপের খেলা ইন্ডিয়াতে ছিল, বাকি 2টা গ্রুপের খেলা কলম্বো ছিল। এখন বাংলাদেশের গ্রুপের খেলাও যদি কলম্বোতে চলে যায়, সেক্ষেত্রে শুধুমাত্র একটা গ্রুপের খেলা ইন্ডিয়াতে হয়, বাকি 3টা গ্রুপের খেলাই শ্রীলঙ্কায় হয়। তো সব মিলিয়ে আসলে জিনিসটা ভজকট পেকে গেছে। অ্যাবসলিউটলি, মানে এটা এখানে সব জায়গা থেকে সব অ্যাঙ্গেল থেকেই প্রবলেমেটিক ছিল। এবং এখানে আপনি শুধুমাত্র যে মানে ইদানিং গত 2-1 দিনের ভিতরে আমরা দেখছি ব্যাপারটা নিয়ে অনেক ধরনের জল ঘোলা হচ্ছে, বাট সেই জায়গাতে এবং আমার মনে হয় সময় গেলে আরো জল খোলা হবে এবং কিছু জটও খুলবে। হ্যাঁ, কিছু জট খোলা উচিত আসলে। এমডি করিব তিনি লিখেছেন, বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে অস্ট্রেলিয়ার বিদায়কে কিভাবে দেখছেন? খুব সিম্পলি দেখছি, খুবই সিম্পলি দেখছি। এটা টি-20 ক্রিকেট ভাই, এখানে নো ওয়ান ইজ ফেভারিট। আচ্ছা, অস্ট্রেলিয়া এটা নিয়ে অনেক বেশি কথাবার্তা হচ্ছে। প্রতি বছর একটা করে আইসিসির বৈশ্বিক ইভেন্ট আছে। ধরুন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থাকে, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ চলছে, চ্যাম্পিয়ন্স ট্রফি থাকে, টি-20 ওয়ার্ল্ড কাপ থাকে 2 বছর পর পর, এবং মূল বিশ্বকাপ থাকে 50 ওভারের। তার মানে হচ্ছে প্রতি বছর আইসিসির অন্তত একটা বৈশ্বিক ইভেন্ট আছে এবং প্রতি বছর দেখা যাচ্ছে হয় অ্যাশেজ থাকছে, নতুবা বর্ডার গাভাস্কার ট্রফি থাকছে, নতুবা চেস চ্যাম্পিয়নশিপের ফাইনাল থাকছে। অস্ট্রেলিয়া কি মনে হচ্ছে যে বৈশ্বিক ইভেন্টকে এখন একটু কম গুরুত্ব দিচ্ছে, অ্যাশেজকে বা বর্ডার গাভাস্কার ট্রফিকে প্রায়োরিটাইজ করতে গিয়ে টি-20 ওয়ার্ল্ড কাপ যেটা 2 বছর পর পর হচ্ছে, সেখানে তাদের প্রায়োরিটিটা একটু লেস? আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখেছি বেশ কিছু বড় ক্রিকেটার খেলেননি, বিশ্রাম নিয়েছেন বা রিটায়ার করে গেছেন, যেটা সাধারণত আইপিএলের সময় দেখা যায়। এবং দেখা যায় যে আইপিএলের আগেই বড় ইভেন্টগুলো হয়, ক্রিকেটাররা আইপিএল ঠিকই খেলেন কিন্তু বৈশ্বিক ইভেন্টে খেলেন না। সারপ্রাইজিং, মানে তাদের ক্রিকেটের এনজয়মেন্টের জায়গাটা একটু ডিফারেন্ট, মানে তাদেরকে আমরা অন্যদের চেয়ে আলাদাভাবেই দেখতাম, আলাদাভাবেই আসলে তারা। এবং আপনি দেখেন যে ইনফ্যাক্ট অস্ট্রেলিয়ার যে ডোমেস্টিক স্ট্রাকচারের খেলাগুলো হয়, সেখানেও আপনি খেয়াল করলে দেখবেন যে তাদের ওখানকার প্রিপারেশন, তাদের সেখানে খেলা এবং সেখানে দর্শকদের পার্টিসিপেশন, মানে তাদের ওভারঅল ক্রিকেটটাকে না তারা তাদের মতোই নেয়। মানে এই যে একটা প্লেয়ার উইলিংলি বলবে যে আমি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবো না, বা উইলিংলি বলবে আমি এই ইভেন্টটাকে একটু স্কিপ করতে চাই, সো এগুলো মানে তাদের কাছে ডাজন্ট ম্যাটার, ওকে ইটস ওকে। সো ওই ইটস ওকে টাইপ একটা ব্যাপারে কিন্তু তাদেরকে আবার আজকে অজি বানিয়েছে, কারণ তারা প্রত্যেকেই, ওই যে বললাম যে আপনি যেটা বললেন যে ওই জায়গাগুলোতে তাদের যেমন গুরুত্ব আছে, সেটার ইম্প্যাক্টও তো তারা আসলে বড় বড় ইভেন্টগুলোতে দেখিয়েছে। সো দে ক্যান উইন, দে আর চ্যাম্পিয়ন, দে আর উইনার। সো এরকম একটা জায়গা থেকে আপসেট বটে যারা টি-20 ক্রিকেটটাকে ফলো করে, তাদেরকে এই স্টেজ থেকে বাদ পড়তে দেখাটা, বাট এইটাকে আপনাকে এখন মানতে হবে, বিকজ টি-20 ক্রিকেটটা এখন যেই জায়গাতে চলে গেছে, সো অনেক ইভেন্টে এনি টিম ক্যান বিট এনি টিম। এবং আমার কাছে পার্সোনালি মনে হয় অস্ট্রেলিয়া ল্যাক্স স্পিনার্স, ওয়ার্ল্ড ক্লাস স্পিনার্স। অ্যাডাম জাম্পা ছাড়া তাদের ওই মানের স্পিনার ছিল না। ম্যাথিউ কুনাম্যান বা গ্লেন ম্যাক্সওয়েলদেরকে আপনি ওয়ার্ল্ড ক্লাস স্পিনারদের কাতারে সামিল করতে পারবেন, এবং তাদের খেলাগুলো কলম্বোতে ছিল এবং তারা মনে করেছিল যে তারা গ্রুপ পর্ব সহজেই পেরিয়ে যাবে। সে কারণেই 15 জনের স্কোয়াডটা তারা এমনভাবে সাজিয়েছিল যে সুপার 8কে মাথায় রেখে পেসারদেরকেই আসলে প্রাধান্য দেওয়া হয়েছে, বা স্পিন ভালো খেলতে পারে এমন স্পেশালিস্ট ব্যাটসম্যানদের যে খুব গুরুত্ব দেওয়া হয়েছে তা না। স্টিভেন স্মিথকে তারা নিয়ে যায়নি, ম্যাট রেনশকে তারা খেলায়নি, এবং পুরো লাইন আপের দিকে যদি আপনি তাকান, পাওয়ার হিটারের ছড়াছড়ি, একজন যে অ্যাঙ্কর রোল প্লে করবেন শ্রীলঙ্কাতে 150-160 উইকেটে কীভাবে খেলতে হবে সেটা এই ব্যাটসম্যানদের জানা ছিল না, এবং ওই জিনিসটাই আসলে তাদের ব্যাকফায়ার করেছে, দেখেই তারা আসলে গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছে। ইয়েস, অ্যাবসলিউটলি। সো আলোচনা হলো, অনেকগুলো কমেন্টস আমরা নিয়েছি, আর অনেকের কমেন্টস আমাদের কাছে ছিল, আজকে সময়ের কারণে সেটা নেওয়া সম্ভব হয়নি। এবং আপনারা ভালো থাকবেন, চারপাশকে ভালো রাখবেন। শনি সোম বুধ সন্ধ্যা 7টায় রমজানের সময় আমরা আপনাদের সাথে কানেক্টেড হয়ে যাব। টিল দেন
টেক কেয়ার। নেক্সট এপিসোডে আপনাদের সাথে কথা হচ্ছে। সবসময় চোখ রাখুন টি স্পোর্টসে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.